তারা যে সাধারণ ছাত্রদের উপর আক্রমণ করে একটি পা কেটে নিল, এই ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আর আমি অনুরোধ করব কোনো তদন্ত ছাড়া অতীতের কালচার মতো এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ না করি। কি ব্যাপার মিস্টার শাহজাহান চৌধুরী, আপনি বারবার দাঁড়াচ্ছেন, কি বিষয়? পা চাটার, পা চেটে আনুকূল্য পাওয়ার একটা সহজ উপায় কিনা যে আমার নেতাকে কুলাঙ্গার বলছে আমি ফাটায় ফেলবো, মানে এটা কি পা চাটারও একটা ইনস্ট্রুমেন্ট কিনা? মাত্র 7 দিনে রাজনীতির হিসাব নিকাশ 180 ডিগ্রি ঘুরে গেছে। বাংলাদেশের জন্য অশনি সংকেত। জামাত ইসলামী সুযোগে বেঁকে বসেছে, বিএনপি খেই হারিয়ে ফেলেছে, জনগণের উপর ভোগান্তির বোঝা। রাগ তোর ফ্যামিলি কার্ড মনে আছে? গোলযোগ সৃষ্টির আবার পায়ে তারা করছে, ঠিক যেভাবে পালিয়ে যাওয়া স্বৈরাচার বলেছিল। দেশন্ত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে পেলেন, স্বৈরাচার বলেছিল 1 মিনিটে শান্তিতে থাকতে দিব না, মনে আছে? সেই একই ভূত কিন্তু আবার এদের উপরেও সাওয়ার করেছে। খেলোয়াড়দের পিছনে এত টাকা খরচ, আমরা বিশ্বকাপ আনতে পারিনি, আর হাফেজেরা বিশ্বে বারবার চ্যাম্পিয়ন হচ্ছে, বিমানবন্দরে তাদেরকে অভ্যর্থনা জানানো হয় না। যে আপনি চেষ্টা করলেও এখান থেকে চোরদের ধরতে পারবেন না, কারণ সেই চোর একা তো চুরি করে না। চোর চুরি করে তার একটা গং নিয়ে এই সমস্ত গং এমন ভাবে পেপার তৈরি করবে এবং সেটা সাবমিট করবে, এবং এই চোরকে বা এই ডাকাত দলকে সরকার ধরতে পারবে না, বা যারা ধরতে যাবে তারাও সেখানে ভাগ বসাবে। এই সিস্টেমটা থেকে উদ্ধার হইবার জন্যই তো আমরা আজকে এই যে স্বাধীনতা, এই বিপ্লব করছিলাম। এই বিপ্লবের রেজাল্ট কি যদি এই হয় যে এখনো সেই কুকুর চুরি আওয়ামী লীগের মতো, তাহলে সেই আমলকে দোষ দিয়ে লাভ কি? সবচেয়ে বড় কথা হলো এগুলো বন্ধ হবে না যে পর্যন্ত জুলাই সনদের এই যে ধারাগুলো আছে, যে সংস্কারগুলো আছে, এইগুলো যদি সংস্কার না হয়। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দর্শক, আমি মনে করি প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্ব এবং আকর্ষণীয়। আপনাদের পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে, শুনতে হবে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো। তাহলেই কেবল আমি মনে করি যে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গোপন গোপন কিছু তথ্য আপনারা জানতে পারবেন। আমি আসলে আজকে কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে নিয়ে যাব। তো নেওয়ার আগে সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। মাত্র 7 দিনে রাজনীতির হিসাব নিকাশ 180 ডিগ্রি ঘুরে গেছে। বাংলাদেশের জন্য অশনি সংকেত। জামাত ইসলামী সুযোগে বেঁকে বসেছে, বিএনপি খেই হারিয়ে ফেলেছে, জনগণের উপর ভোগান্তির বোঝা। দর্শক, বিএনপি জামাতের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল ইউনূসের আমলে, এমনকি নির্বাচনের পরও সে আন্ডারস্ট্যান্ডিং কার্যত ভেঙে যাচ্ছে এবং সরকার ও বিরোধী দলের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। বিশেষ করে গত 7 দিনে বিএনপি নানানভাবে জামাতকে কনভিন্স করার চেষ্টা করেছে। বিএনপি যে ছলচাতুরি এবং গণবিরোধী কার্যক্রম, জামাত যাতে তাতে সায় দেয়, এই চেষ্টা বিএনপি করেছে, কিন্তু না, জামাত বেঁকে বসেছে। জামাত জনগণের সাথে কোনো প্রতারণায় বিএনপির সাথে আপোষ করতে পারবে না, এটা জানিয়ে দিয়েছে। জামাত বিএনপি সমস্ত প্রস্তাব আপোষের দফা এটা প্রত্যাখ্যান করে জামাত রাজপথে নেমে গেছে এবং রাজপথে উত্তাল এবং তীব্র আন্দোলন গড়ে তুলছে। তো দর্শক, এই পরিস্থিতিতে 7 দিন আগেরও যে রাজনীতির হিসাব নিকাশ ছিল, সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, কার্যত এখন সেটা নাই। রাজনীতি রাজপথে গড়িয়েছে, আর রাজপথে গড়ানো মানেই হচ্ছে উত্তেজনা, কনফ্লিক্ট, কন্ট্রাডিকশন। সেই কনফ্লিক্ট কন্ট্রাডিকশনে রাজনীতি চলে গিয়েছে। এতে বিএনপি কার্যত খেই হারিয়ে ফেলেছে। দেখেন, যেমন তারেক রহমান নিজেই খেই হারিয়ে ফেলেছে। তারেক রহমানের মধ্যে প্রচন্ড জিঘাংসা, জিঘাংসা এবং প্রতিহিংসা নিয়ে রাষ্ট্র চালানো যায় না। তার মধ্যে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। একজন রাষ্ট্রনায়কের মধ্যে যদি প্রতিশোধের আগুন থাকে, তাহলে তার পতন হয় অত্যন্ত করুণভাবে। রাষ্ট্রনায়কের অনেক উদার হতে হয়, অনেক কিছু ক্ষমা করে দিতে হয়, দেশের স্থিতিশীলতার স্বার্থে, বৃহত্তর স্বার্থে। ব্যক্তিগত রাগ ক্ষোভ এটা রেখে যে দেশ পরিচালনা করা যায় না, তার প্রমাণ হচ্ছে প্রধানমন্ত্রী, মন্ত্রী কিংবা এমপি হিসাবে যখন শপথ দেওয়া হয়, সেখানে ব্যক্তিগত রাগ কিংবা ক্ষোভের বশবর্তী হয়ে কোনো কাজ করিব না, এই মর্মে শপথ নেওয়া হয়। এর অর্থ হচ্ছে যে রাগ ক্ষোভ, জিঘাংসা, প্রতিহিংসা থাকলে রাষ্ট্র পরিচালনা করা যায় না। এটা একটা অযোগ্যতা। হাসিনার মধ্যে প্রচন্ড রাগ ক্ষোভ, জিঘাংসা ছিল। বিশেষ করে 1975 সালে 15 আগস্টের যে হত্যাকাণ্ড, শেখ মুজিবের শেখ হাসিনার বাবা মা সহ ভাই সবাইকে হত্যা করা, এটা অবশ্যই এটা অমানবিক, কিন্তু শেখ হাসিনা এটা কখনো ক্ষমা করতে পারেনি এবং প্রচন্ড প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছিলেন। তার মধ্যে একটা জিঘাংসা ছিল। এ কারণে এক পর্যায়ে ওই প্রতিশোধ পরায়ণতা শেখ হাসিনাকে ধ্বংস করেছে। এখন তারেক রহমান 111-এ তারা কাকে হত্যা করেছে, তারা কারা তাকে মেরেছে, কোমর ভেঙে দিয়েছে, পিটিয়েছে, কারা তার মায়ের এই করুণ অবস্থা করেছে, তাদেরকে ধরে ধরে এখন প্রতিশোধ নেওয়া শুরু করেছেন, যার ফলে তারেক রহমানের নানান হিসাব নিকাশ এলোমেলো হয়ে গেছে।
অথচ এখানে উচিত ছিল শেখ হাসিনার ক্ষেত্রে এবং তারেক রহমানের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই। তো ঠিক আছে, 75-এর 15ই আগস্ট একটা নৃশংস ঘটনা, কিন্তু এই ঘটনাটা কেন ঘটলো ওটা থেকে আমি শিক্ষা নিই, এবং এটা ক্ষমতা থাকা অবস্থায় শিক্ষা নিতে হয়। ক্ষমতা থেকে পালানোর পরে শিক্ষা নিলে কোনো লাভ নেই। যেমন ৭৩-এ যে আওয়ামী লীগের ভয়াবহ অপশাসন, শেখ মুজিবের যে ব্যর্থতা, ৭৪-এ দুর্ভিক্ষ এবং বাকশাল কায়েম, এগুলো যে 75-এর 15ই আগস্ট ঘটানোর কারণ, এই উপলব্ধি শেখ হাসিনার ছিল না, যার ফলে শেখ হাসিনা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। এক পর্যায়ে তার পরিণতি কি হয়েছে আপনারা দেখেছেন। তারেক রহমান এখন 111-এর প্রতিশোধ নেওয়া শুরু করেছে। প্রতিশোধ এক জিনিস, বিচার এক জিনিস। তো এখানে তারেক রহমান 111-এর প্রতিশোধ দিচ্ছেন, কিন্তু তিনি কি বিচার করছেন যে 111 কেন ঘটেছে, তারা কেন 2 কোটি ভুয়া ভোটার তালিকা তৈরি করেছিল, এম হাসানকে প্রধান বিচারপতি বানাতে কেন বিচারপতিদের বয়স বাড়িয়েছিল, কেন তারা প্রশাসনকে দলীয়করণ করেছিল, কেন 21 আগস্ট গ্রেনেড হামলা ঘটনা ঘটিয়েছিল, কেন এই দেশের জঙ্গিবাদের উত্থানে সহায়তা করেছিল তারেক রহমান, ভয়াবহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেন হয়েছিল, হাওয়া ভবন কেলেঙ্কারি 10% খাম্বা, এগুলো কেন তারা করেছিল। এই বিষয়ে কোনো আত্মসমালোচনা বা আত্মোপলব্ধি তারেক জিয়ার নাই। এগুলো হিসাব নিকাশ না করে বরং কারা তাকে পিটিয়েছিলেন 2027 সালে তার প্রতিশোধ নেওয়া শুরু করেছেন, আর এতে খেই হারিয়ে ফেলেছেন। এবং শেখ হাসিনাকে যেরকম পার্সোনাল কাল্ট পার্সন তৈরি করা হয়েছিল, ওরকম তারেক জিয়াকেও কাল্ট পার্সন তৈরি করার চেষ্টা চলছে। এই জন্য তারেক জিয়াকে এই সংসদে কবিতা আবৃত্তি হয় এবং লবিস নিয়োগ করে তাকে প্রভাবশালী 100 ব্যক্তির মধ্যে স্থান দেওয়া হয়, এরকম নাটক চলছে। তা এভাবে তো দেশ চালানো যায় না। তো এইসব অব্যবস্থাপনা এবং অস্থিরতার মধ্যে, যেখানে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় বাংলাদেশে এবং সবকিছু দাম বাড়িয়ে ফেলেছে, তো এই সুযোগে জামাত রাজপথে নামছে আর বিএনপি চোখে মুখে অন্ধকার দেখছে। আমার দেশ এই সামগ্রিক যে রাজনীতির যে অস্থিরতার কথা বললাম, এটা নিয়ে একটা রিপোর্ট করেছে এবং তাদের লেড নিউজ। সরকার ও বিরোধী দলের মধ্যে দূরত্ব বাড়ছে, এটা কিন্তু অশনি সংকেত। অতি শীঘ্র দেখবেন যে মারামারি শুরু হয়েছে। অলরেডি কিন্তু তারেক জিয়ার পুলিশ ভিন্ন মতাবলম্বী এবং সমালোচনাকারীদের ধরছে। আপনারা অনেকে বলছেন এখন পর্যন্ত ধরাধরি মারামারি শুরু হয়নি, হয়েছে তো। বিরোধী দলের নেতাদের সরাসরি বাসভবনে ঢুকে মব করছে বিএনপি সন্ত্রাসীরা, বিরোধী দলের অফিস ভেঙে চুরমার করে দিচ্ছে। এর চাইতে ভয়াবহ নির্যাতন, এর চাইতে ফেসিবাদ কি হতে পারে। এরপরে ফেসবুকে সমালোচনা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়। গত 22 দিনে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যেটা হাসিনার আমলেও এত বেশি পরিমাণে ঘটেনি, ধীরে ধীরে ঘটেছে। এবং হাসিনা প্রথম দিকে এরকম কোনো কাজ করেনি, এটা অনেক বছর, প্রায় 12 বছর পর করেছে। তাহলে বুঝেন বিএনপি কতটা ফেসিবাদী হয়ে উঠছে এবং কতটা নির্যাতন করছে বিরোধী দলের উপর, ভিন্ন মতের উপর। এতে তো দূরত্ব বাড়বেই। চিফ হুইপ বলছেন বিরোধী দলের প্রতি আস্থা আছে, তাদের রাজপথে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়নি। আর জামাত মনে করছে যে আস্থার পরিবেশ নাই, সংসদে কিছুই হবে না, যার ফলে আমরা রাজপথে আসতে বাধ্য হয়েছি। জামাত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আমরা সমস্যার সমাধান রাজপথে করবো। রাজপথের সমস্যার সমাধান কখনো সুখকর হয় না, রাজপথের সমস্যার সমাধান কখনো উইন উইন হয় না। রাজপথের সমস্যার সমাধান হয় উইন লস, এক পক্ষ জিতবে আর পক্ষ হারবে। আর রাজপথের বাইরে যদি আলোচনার টেবিলে সমস্যার সমাধান করা যায়, সেখানে উইন উইন সিচুয়েশন হতে পারে। কিন্তু রাজপথ উইন লস সিচুয়েশন, এক পক্ষ জিতবে আর এক পক্ষ হারবে। তো জামাত পয়েন্ট অফ নো রিটার্নে চলে গিয়েছে, তারা রাজপথে নেমে গিয়েছে। আর বিএনপি খেই হারিয়ে ফেলেছে, যার ফলে বিএনপি অলরেডি নির্যাতন দমন পীড়ন শুরু করে দিয়েছে। জামাত ইসলামের সাব বার্তা, গণভোটের বিপক্ষে গেলে সরকার টিকতে পারবে না। এর মানে জামাত এতটাই সিরিয়াস হয়েছে, বেগে বসেছে যে আস্থা সমস্যার সমাধান তো দূর কি বাদ, বিএনপি টিকবি কি টিকবি না, আমরা তো এখন সেই হিসাব করছি। বিএনপিকে আমরা ক্ষমতা থাকতে দিব কি দিব না, আমাদের হিসাব নিকাশটা এই জায়গায়। অতএব কতটা কন্ট্রাক্টরি লেভেলে রাজনীতি চলে গিয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন। রাজনীতি বিশ্লেষক অধ্যাপক মাহবুবুর রহমান বলছেন, অসাধারণ রাজনীতি বিশ্লেষক, রাজনৈতিক দলগুলো অতিরিক্ত রাজনীতি শুরু করেছে, এটা সুখকর নয়। ওভারঅল রাজনীতি যতটা ঘুরে গিয়েছে গত 7 দিনে, এটা জাতির জন্য অশনি সংকেত। পাঁচ চেটে আনুকূল্য পাওয়ার একটা সহজ উপায় কিনা যে আমার নেতাকে কুলাঙ্গার বলছে আমি ফাটায় ফেলবো, মানে এটা কি পা চাটারও একটা ইনস্ট্রুমেন্ট কিনা, আপনি এভাবে দেখেন কিনা? আমি তো এটা আর নতুন করে ব্যাখ্যা করার কিছু নাই, কারণ যারা এটা করছেন তারা তো মনে করেন যে এই যে রাশেদ সাহেব যিনি এই কথাটা বলেছেন যে এটা ছাত্র দল এবং যুবদল যদি রাশেদ প্রধানকে আক্রমণ করে তাহলে উনি কি করবেন। তো ব্যাপারটা হচ্ছে যে উনি তো আর বিএনপিতে ছিলেন না, উনি এতদিন ছিলেন ওই যে নূরের পার্টিতে। তো নূরের পার্টির থেকে উনি মার্কা নেওয়ার জন্য পক্ষ ত্যাগ করে গেছেন, যাওয়ার পরে কিন্তু হেরে আসছেন ইলেকশনে। আচ্ছা হারলো ভালো, কিন্তু তারপরে তো কিছু পাচ্ছেন না। এখন যদি অতিরিক্ত গলাবাজি করে কিছু পাওয়া যায় তাহলে হোয়াই নট। এটা তো আমি তো আসলে এই বলটা এটা জাস্ট আমি বলি রাশেদ প্রধান না, এই এক রাশেদ প্রধান তো হলো জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র, আর ওই রাশেদ হলো গণ অধিকার পরিষদের ছিল,
তারপর সেখান থেকে সে না না, আমরা election কথা বলছি রাশেদ প্রধানকে নিয়ে, আমরা কথা বলছি রাশেদ প্রধান, শফিউল আলম প্রধানের ছেলে। কিন্তু এই ব্যাপারটা কিন্তু তুলে ধরেছে নতুন করে এটাকে। আপনি জানেন ব্যাপারটা হলো কি, মনে করেন যে আপনি একটা কথা বলেছেন, তো এটা কেউ নোটিশ করলো না করলো হয়তো বা বিএনপি ইচ্ছা করলে হয়তো ছেড়েও দিতে পারতো, কিন্তু রাশেদের ওই জন্য গণ অধিকারের রাশেদের তার গায়ে এমন ভাবে লাগছে। আমি ভাই, আমি আর আপনি জিয়া ভাই, আপনার আর আমার এই আলোচনায় ওই যে গণ অধিকার পরিষদের যে রাশেদ, ইটস নট ওয়ার্থ মাই টাইম। ওর মতো ওই টোকাই ফোকাই এগুলো উস্কে দিয়েছে তো সে তো he's the instigator. সেই জন্যই বলছি আমি, সেই জন্যই বলছি এই কথাটা। অ্যাকচুয়ালি এগুলো হয়তো যুবদল তাদের তো এগুলি মাঠের এই কথাবার্তা শোনার টাইম নাই, সুতরাং সে তার সময় নাই। তো রাশেদ মনে করলো যে শুনতেছে না, আমি একটু বলে একটু কানে আনাই ব্যাপারটা, একটু কানে আনা, নাহলে তো এটা ইস্যুটা জমতেছে না। ওকে, কুলাঙ্গার শব্দটা অত্যন্ত বাজে শব্দ, এবং এই কুলাঙ্গার শব্দটার ব্যবহার সচরাচর হওয়া উচিত না। কুলাঙ্গারের শাব্দিক অর্থ আমি বুঝি, আমরা তিনজনে আমরা বুঝি কুলাঙ্গার শব্দের অর্থ কি। অর্থাৎ আমার দাদা কুলাঙ্গার শব্দটাকে বলতো কুপুত্র। আমি মনে করতাম যে সুপুত্র, কুপুত্র, কুলাঙ্গার এই সাবজেক্টগুলোকে কোন খাতে দেয়া যায়। এই কুলাঙ্গার শব্দটা কি বিশ্লেষণ করলে বা বিশেষত পর্যালোচনা করলে শব্দটা নিশ্চয়ই ভালো কোনো শব্দ না। কিন্তু একজন সরকার প্রধানকে যদি কেউ কুলাঙ্গার বলে, এর কি কোনো সামাজিক ভাবে এর কি কোনো বড় শব্দ, ছোট শব্দ বা কৃতকর্মের জন্য এই শব্দটা ব্যবহারের উপরে কোনো বিধিনিষেধ আছে কিনা, অথবা এটাকে একটা সমালোচনার জন্য একটা শব্দ হিসাবে ব্যবহার করা যায় কিনা? কুলাঙ্গার শব্দটা আমরা ব্যবহার করি, আমাদের সমাজে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। ইতিপূর্বে শেখ হাসিনা বহুবার ব্যবহার করেছেন, এবং যাদের উদ্দেশ্যে ব্যবহার করেছেন তারাও জানেন এটা। তো এখন ইদানিং যে ব্যাপারটা নিয়ে হইচই শুরু হয়েছে, এটা একটা এতদিন কিন্তু কেউ এটা নিয়ে কথা বলে নাই, যেহেতু এখন সুযোগ এসেছে কথা বলছি। এবং মনে করি যে ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো একজন দেশের প্রধানমন্ত্রী যে তার সম্মান সূচক তাকে প্রয়োজনীয় সম্মান দেখিয়ে যে শব্দটা তার জন্য হয়তো প্রযোজ্য সেটাই করা উচিত। এখন রাজনীতির মাঠে বক্তব্য দিয়েছেন উনি ব্যাখ্যা দিয়েছেন এটা, উনি অলরেডি এটার ব্যাপারে, এবং উনি এটাও বলেছেন যে ওনার বিরুদ্ধে যে ধরনের জনমত তৈরি করার চেষ্টা করা হচ্ছে বা যাদেরকে উস্কিয়ে দেওয়া হচ্ছে তার বিরোধিতা করার জন্য, আমার মনে হয় যে এই ধরনের যদি একজন রাজনীতিক আরেকজন রাজনীতিকের বিরুদ্ধে যদি এরকম ভাবে উস্কে দেওয়ার প্রবণতা চালু রাখে, তাহলে আর আমরা রাজনীতির সেই সুস্থ ধারাটা ফেরত পাবো না। সুতরাং আমি বলবো যে যারা রাজনীতি করেন মাঠে, তারা শব্দ চয়নে আরো একটু সাবধানী হবেন, এবং তারা এই কথাগুলি ব্যবহার করার আগে চিন্তা ভাবনা করে ব্যবহার করা উচিত। এটাই আমার সাধারণ, আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত এটা। এখন উনি কেন এটা ব্যবহার করেছেন আর এটার ব্যবহার করাটা কতটুকু যুক্তিযুক্ত হয়েছে, পুরো বিষয়টা কিন্তু যিনি ব্যবহার করেছেন তার কাঁধেই বর্তায়, এবং তিনি এটার প্রপার ব্যাখ্যা দিতে পারবেন। আমার মনে হয় এইখানেই আমার স্টপ করা উচিত এই ব্যাপারটা নিয়ে। যে ভাই, আপনাকে একটা কথা বলি, মাথায় পাগড়ি পরা ওয়াজিব। এখন লঙ্গি খুলে উলঙ্গ হয়ে মাথায় যদি পাগড়ি বাঁধেন, সাবজেক্টটা কেমন হয়? আপনি যদি আমাকে সৌজন্যতার পরকাষ্ঠা নিয়ে কথা বলেন, ভদ্রতার পরকাষ্ঠা নিয়ে কথা বলেন, সেখানে সৃজনশীল রাজনীতি পরিপক্কতা নিয়ে আপনাদের কোনো আলোচনা নাই, শাব্দিক আলোচনায় আপনারা ওয়াজিব পালন করেন। আমি যদি শব্দটাকে এভাবে বলি, মানে আমি আপনার সাথে একমত যে রাজনীতিতে গুণগত বিষয়গুলি আলাপ আলোচনা বাদ দিয়ে আপনি একটা খুব পেরিফেরিয়াল ইস্যু নিয়ে, খুবই একটা ছোটখাটো ব্যাপার নিয়ে এটা বড় লঙ্কা কাণ্ড বাঁধানোর এবং সেটা দিয়ে আপনার দুর্বলতা ঢাকার চেষ্টা, এটা ঠিক না। এটা মানুষ বোঝে। সুতরাং এই ব্যাপারটা যতই যাই উস্কে দেওয়ার চেষ্টা করুক। আর এই যে যিনি বলেছেন, গতকালকে কিন্তু আমি রাশেদ প্রধানের পুরো বক্তব্যটা শুনেছি, এবং উনি বলেছেন যে ভদ্রলোক উস্কে দিচ্ছেন উনি কিন্তু আমার পাশেই ছিলেন। আমরা 17 বছর যে রাজনীতিতে যে রাস্তায় ছিলাম, সে রাস্তার কিন্তু উনি একজন আমার সহযোদ্ধা। কিন্তু উনার কাছে উনি এর আগে বহু গালিগালাজ শুনেছেন অনেকের কাছ থেকে, সেগুলি তার গায়ে লাগে না। কিন্তু এখন উনি যদি উস্কে দিয়ে মনে করেন, ওনাকে প্রশ্ন করেছিল যে আপনার বিরুদ্ধে যে এরকম ভাবে উস্কে বা মানুষ যদি এরকম খেপে গিয়ে যদি কিছু আক্রমণ করে ফিজিক্যালি, তাহলে কি করবেন? বলে কি করার আছে, আর আমি তো এমপিও না, আমি তো পুলিশও নাই, আমার সরকারের প্রশাসন নাই আমার সাথে। সুতরাং আমি একজন রাজনীতিবিদ, মাঠে আমি রাস্তায় রাজনীতি করি। তো যদি কেউ মেরে দেয় তাহলে আর বড় তো কি করবো, যে চিকিৎসা নিব, চেষ্টা করবো সুস্থ হয়ে। আর যদি মনে করেন যে সেই আমাকে যদি একেবারে দুনিয়া থেকে তুলে দেওয়া হয়, বলে এটার জন্য আর ভয় পাই না, কারণ আমি তো আমার সেকেন্ড লাইফ লিড করছি। উনি এই কথাটাই বলেছেন যে আমি দেখেন, আমি যখন বলে যে 19শে জুলাই বা এরকম একটা সময়, অথবা 23শে জুলাই, আমার সামনে বলে আমার পাশের ব্যক্তি গুলি খেয়ে পড়ে গেল, আমার সামনে একটা অল্প বয়সী একটা বাচ্চা গুলি খেয়ে গেল, তারপর ওই গুলিগুলিতে আমাকেও রাখতে পারতো, আমি তো তখন এখানেই শেষ হয়ে যেতাম, তাহলে এগুলিতে কোনো ব্যাপারই ছিল না। সুতরাং আমি মনে করি যে এটা আল্লাহ আমাকে দ্বিতীয় জীবন দিয়েছে, এই দ্বিতীয় জীবনের জন্য আমি আর ওই জান হারানোর ভয়ে উচিত কথা বলবো না। এটা আমি এই শিক্ষা, রাজনৈতিক শিক্ষা আমার নাই।
সুতরাং যেটা আমি মনে করবো, আমার বিবেক বুদ্ধি বিবেচনা যা বলে, যদি যেটা সঠিক মনে করি আমি সেটাই বলবো। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে বগুড়ায় গেছেন, বগুড়ায় গিয়ে উনি ভাষণ দিয়েছেন, অনেক কথা বলেছেন, আমি সেগুলো নিয়ে আলোচনা করতে চাই না, কিন্তু ওনার একটি কথা নিয়ে ধরে আমি একটু আপনাদের সাথে কথা বলতে চাই। উনি বলেছেন, আমরা এমন এক বাংলাদেশ করতে চাই যে বিচার ব্যবস্থা প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রী, পুলিশ কিংবা কর্মকর্তা এবং একজন সাধারণ নাগরিকের মধ্যে কোনো তফাৎ থাকবে না। বিচার বিভাগ থাকবে সম্পূর্ণ স্বাধীন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার অনবদ্য পাদ ও পিঠ। আমি বিশ্বাস করি অ্যাক্সেস টু জাস্টিস ফর অল, ন্যায় বিচার কোনো দয়া বা করুণার বিষয় নয়, এটা প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার উল্লেখ করেন তিনি। আর এইটা যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভাবনা হয়ে থাকে, তাহলে প্রথমেই বলতে হয় বিচার বিভাগটাকে স্বাধীন করতে আপনি দিলেন না কেন মাননীয় প্রধানমন্ত্রী? আপনি জানেন বিচার বিভাগ যদি স্বাধীন হতো তাহলে আপনার আজকে জনসমক্ষে সেই সমস্ত কথা বলবার কোনো প্রয়োজন ছিল না, অটোমেটিক সেটা হয়ে যেত। কিন্তু এখন সেটা হবে না মাননীয় প্রধানমন্ত্রী। বিচার বিভাগ আইন মন্ত্রণালয়ের আন্ডারে থাকবে, তার অধীনে থাকবে, আইনমন্ত্রী যা বলবে বিচার বিভাগ তাই করবে। এটা আমরা পূর্বেও দেখে এসেছি এবং ভবিষ্যতেও দেখব। যার জন্য এই আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের একটি ধারা, অনেকগুলো ধারার মধ্যে এই একটি ধারা ছিল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বিচার বিভাগকে স্বাধীন করা। কিন্তু আপনি স্বাধীন করলেন না। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি বিচার বিভাগকে স্বাধীন করে দিন। সুপ্রিম কোর্ট আলাদা একটা যে কাউন্সিল করবার কথা সেটা করে দিন। দেখবেন বাংলাদেশের মানুষ অটোমেটিক ন্যায় বিচার পাচ্ছে, আদারওয়াইজ পাবেন। আপনি যত কথাই বলেন, হয়তো আপনার মনে কোনো রকম কটু কোনো চিন্তা ভাবনা নেই, কিন্তু আপনার আশেপাশের মানুষজন বা এই সিস্টেম, এই যে আইন মন্ত্রণালয়ের সিস্টেম, কোনোদিন আমাদেরকে এই ন্যায্য বিচার পাবার ব্যবস্থা করবে না। আমি একটা ছোট উদাহরণ দিয়ে শুরু করি। আপনি নিজেও হয়তো খবরটা পেয়েছেন যে আমাদের সচিবালয়ে এই 2-1 দিনের মধ্যে যে ঘটনাগুলো ঘটলো, যে একটা ডাকাতি হলো, চুরি না, 1 টাকার মাল 3 টাকা দিয়ে কিনলো। আপনি কি মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী এর বিচার হবে না? কারণ এটা একটা সিন্ডিকেট। বন্ধুরা, আপনারা হয়তো অনেকে জানেন না বা অনেকে জানেন, এই সংসদ সচিবালয়ে 2-3 দিন আগে বেশ কিছু কেনাকাটা হয়েছে। এই ধরনের কেনাকাটা আমরা সেই হাসিনা আমলে দেখেছি, বালিশের দাম কত, অমুকের দাম কত, সেগুলো নিয়ে আলোচনা করতে চাই না। কারণ আমরা পেছনে ফিরতে চাইছিলাম না, আমরা চাচ্ছিলাম সামনে এগোতে, যে সামনে যেন এগুলো না হয়। কিন্তু এই সরকারের 2 মাসের বয়সেই হয়ে গেল পুকুর চুরি। কি হয়েছিল দেখেন, কি বলবো, দুঃখের কথা। 18 লাখের একটা ক্যামেরা 58 লাখ টাকা দিয়ে কিনছে এই সংসদ সচিবালয়। 18 লাখ টাকার একটা ক্যামেরা 58 লাখ টাকা দিয়ে কিনছে, তার মানে 40 লক্ষ টাকা নাই উধাও। দ্বিতীয়ত দেখেন, একটা 3000 টাকার ব্যাগ, এই ব্যাগের মধ্যে অ্যাক্সেসরিজ থাকে, সেই ব্যাগ তারা কিনছে 34,000 টাকা দিয়ে, মানে একটা ব্যাগের মধ্যে 31,000 টাকা চুরি করছে। এবং এরকম কয়টা কিনছে সেটা আমরা খবর পাইলে মিনিমাম 10টা থেকে 20টা কিনছে। মানে পুকুর চুরি বললে হবে না, এটাকে কি বলবো, পুকুর ডাকাতি বলবো না, পুকুরের মধ্যে সুনামি হয়ে গেছে। তারপরে দেখেন 2000 টাকার একটা কার্ড রিডার, 2000 টাকার কার্ড রিডার হয় না, আমাদের অনেকেই ব্যবহার করি, সে 2000 টাকার কার্ড রিডার 22,000 টাকা দিয়ে কিনছে। মানে এখানে 20,000 টাকা লাগে। কার্ড রিডার নিশ্চয়ই 1-2টা কিনে নাই, নিশ্চয়ই মিনিমাম 100টা কিনছে। তো এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে আসলেন বগুড়ায় যে বিচার হবে, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য, পুলিশ অফিসার যেই হোক, বিচার হবেই। আমরা কি এই যে ঘটনাটা ঘটলো সদ্য একদম 2 বা 3 দিন আগের ঘটনা, প্রধানমন্ত্রী কি সেই বিচারটা করবেন বা করতে পারবে না? তার কারণ কি, কাগজপত্র এমন করে ম্যানিপুলেট করে রাখছে যে আপনি চেষ্টা করলেও এখান থেকে চোরদের ধরতে পারবেন না। কারণ সেই চোর একা তো চুরি করে না, চোর চুরি করে তার একটা গং নিয়ে এই সমস্ত গং এমন ভাবে পেপারস তৈরি করবে এবং সেটা সাবমিট করবে, এবং এই চোরকে বা এই ডাকাত দলকে সরকার ধরতে পারবে না, বা যারা ধরতে যাবে তারাও সেখানে ভাগ বসাবে। এই সিস্টেমটা থেকে উদ্ধার হইবার জন্যই তো আমরা আজকে এই যে স্বাধীনতা, এই বিপ্লব করছিলাম। এই বিপ্লবের রেজাল্ট কি যদি এই হয় যে এখনো সেই পুকুর চুরি আওয়ামী লীগের মতো, তাহলে সেই আমলকে দোষ দিয়ে লাভ কি? সবচেয়ে বড় কথা হলো এগুলো বন্ধ হবে না যে পর্যন্ত জুলাই সনদের এই যে ধারাগুলো আছে, যে সংস্কারগুলো আছে, এইগুলা যদি সংস্কার না হয়। এটা কেন মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পারছেন না, বা তাকে বোঝানো হচ্ছে না, বা তাকে বোঝাতে দেওয়া হচ্ছে না, এটাই সবচেয়ে বড় প্রশ্ন জনগণের মধ্যে। কারণ জনগণ তো ভাই দেখতেছে, মন্ত্রী বলতেছে তেলের অভাব নাই, আরে উপদেষ্টা হইলো ডক্টর জাহিদ, ওই যে আমাদের সাথে ইউটিউব করতে হবে, সে মন্ত্রী পর্যায়ে, তার সঙ্গে তো বেশি কথাবার্তা বলা যাবে না, সে তখন প্রতিমন্ত্রী পদমর্যাদায় আছেন, ইউটিউব ছেড়ে দিচ্ছে, কিন্তু মাঝে মধ্যে আসে। উনি তথ্য মন্ত্রণালয়ের হইয়া উনি আইসা বলে তেলের দাম বাড়বে না, এপ্রিল মাসে তেলের দাম বাড়বে না। ভাই আপনারা কে কইছে তেলের দাম নিয়ে কথা বলতে? আপনি কি তেল কোম্পানিতে কাজ করেন না? আপনি তেল মন্ত্রী। এইগুলো বাংলাদেশের অবস্থা। এই মন্ত্রী এই কথা বলতেছে, ওই মন্ত্রী কথা বলতেছে, এর মধ্যে দিচ্ছেন তেলের দাম বাড়াইয়া। ঠিক আছে, তেলের দাম বাড়ানো নিয়ে আমার কোনো দুঃখ নাই, বা আমার কোনো আফসোসও নাই, বা আমার কোনো কমপ্লেনও নেই, কারণ সারা বিশ্বেই তেলের দাম বাড়ছে। তেলের দাম বাড়ার পর কি আপনাদের মনে হয় তেলের পাম্প খালি হয়ে গেছে? মানে পাম্প এখন আর ভিড় নাই আছে? গত রাতেও
গতকাল তো এই ঢাকার আসাদ গেটে কত ঘন্টা লাইন ছিল আপনারা দেখেন। গতকাল কিন্তু তেলের দাম বাড়ানো হয়েছে। পাবলিক ভাবছে তেলের দাম বাড়লে হয়তোবা এই সিন্ডিকেট বন্ধ হবে এবং তেল অ্যাভেলেবল হয়ে যাবে। যদিও তেল আসছে না, কিন্তু আমাদের কথা তো অন্য জায়গায়। দেশে যে উৎপাদিত অকটেন হয় বা পেট্রোল হয় সেটা কোথায় যায়? প্রতিটা পাম্পে এখনো ভিড়। দাম বাড়ার পরেও মানুষজন তেল পাইতেছে না। এখন দাম বাড়ায় কিন্তু সেই পাবলিকের কাঁধে আবার সমস্ত কিছু চাপাই দিলেন বাংলাদেশ সরকার। কারণ দেখেন, আপনারা তো অলরেডি শুনছেন, বাস ভাড়া বেড়ে গেছে, শিপ ভাড়া বেড়ে গেছে, জাহাজ ভাড়া বেড়ে গেছে। ভাড়াও কি 40%, 42%। তেলের মূল্য বাড়ছে 15%। 15% যদি তেলের মূল্য বাড়ে তাহলে 40% বা 64% কি করে তারা ওইসব জায়গায় বাড়ায়? তারা যুক্তি দেখাইতেছে যে ভাই তেলের দাম বাড়লে তো আমরা যে পার্টস গুলো ব্যবহার করি সেগুলোও দাম বাড়ে। হ্যাঁ, তেলের দাম বাড়লে সবকিছুর দাম বাড়ে, কিন্তু মানুষের বেতন তো আর বাড়ে না। একটা মানুষ যখন ঢাকা থেকে ময়মনসিংহ যেত 300 টাকায়, সেই মানুষটাকে এখন গুনতে হবে 450 টাকা। হাউ কাম? সে কি করে যাবে? কোনো কন্ট্রোল নাই, সরকারের কোনো কন্ট্রোল নাই, ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোনো কন্ট্রোল নাই। তারা বসে না এই পরিবহনদের সাথে। আবার অনেকেই বলতেছেন পয়সা লাভ কি ভাই? শস্যের মধ্যেই তো ভূত। কারণ যারা বসবে তারাই হয়তো দেখা গেল পরিবহন কোম্পানির মালিক বা নেতা বা ওই মন্ত্রীর 20টা গাড়ি আছে। এই তো হয় বাংলাদেশে। এই সিন্ডিকেট ভাঙবার জন্যই তো জুলাই 16। এই সিন্ডিকেট ভাঙতে যেন হয় বা ভাঙতে যেন পারেন, যার জন্য জনগণ ম্যান্ডেট দিয়ে আপনাদেরকে হ্যাঁ ভোট দিয়ে জিতাইছে 70% মানুষ, যে আপনারা জুলাই সনদে যে সংস্কারগুলো আছে এগুলো যদি করে দিতেন আজকে দেশের অবস্থা হইতো না। আপনারা এগুলো করবেন না বা করেন না, কিন্তু দিন দিন সামনে আপনারা যে প্রবলেমগুলো ফেস করবেন সেখান থেকে আপনারা উদ্ধার করতে পারবেন না দেশকে। আপনি যত চেষ্টাই করেন প্রধানমন্ত্রী, আপনার আশেপাশে যারা আছে সব এই সমস্ত সিন্ডিকেটের সাথে জড়িত। এই সিন্ডিকেট ভাঙতে হইলে এখন যারা যে কোনো ছোটখাটো বা বড় ধরনের দুর্নীতির সাথে যুক্ত থাকবেন তাদের সবাইকে আপনাকে ধরতে হবে। যে কথাটা আপনি আজকে বগুড়ায় বলছেন যে কেউ যদি অন্যায় করে সেটা মন্ত্রী, প্রতিমন্ত্রী, পুলিশ অফিসার যেই হোক সে পার পাবে না। সেই জায়গায় আসেন। সেই জায়গায় না আসলে এই দেশকে উদ্ধার করতে পারবেন না। তার চেয়ে আগে আসেন, জুলাই 16টা আপনি পাশ করে দেন, দেখবেন সব ঠিক হয়েছে, ওর মধ্যে সব কিছু আছে। কিন্তু আপনি করছেন না বা আপনাকে করতে দেওয়া হচ্ছে না। তবে এইটাও ঠিক, এইভাবে চলতে থাকলে আরেকটি দল কিন্তু বড় হচ্ছে আপনার অগোচরে। আপনারা অনেকে জানেন আজকে এনসিপির যে অবস্থান সেটা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। অনেক পার্টির অনেক নেতা কর্মীরা এসে এনসিপিতে যোগ দিচ্ছে এবং এটা দিন দিন বাড়ছে। এবং এনসিপি ওই যে মঞ্জুর আলমকে নিয়ে যে আলোচনা হচ্ছে তার মতো মানুষজনকে এনসিপি তার দলে বেরাচ্ছে, বাংলাদেশের সেনা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের বেরাচ্ছে, বাংলাদেশের শিল্পপতিদের ফেরাচ্ছে। এরপর যখন এনসিপি আরো শক্ত হয়ে যাবে তখন এনসিপি আর জামাতের যে আন্দোলন থাকবে আপনাদের এগেইনস্টে সেটা আপনাদের সামাল দিতে কষ্ট হবে। কারণ আপনাদের ঘরের মানুষ আজকাল এনসিপিতে জয়েন করবার কথা শুনছি। যেমনটি ধরেন রুবিন ফারহানা, অনেকেই বলছেন রুবিন ফারহানা এনসিপিতে জয়েন করছে কিনা রুবিন ফারহানা এখনো বলেনি। যেহেতু বাজারে কথাটা এসছে, হয়তোবা রুবিন ফারহানাও এনসিপিতে চলে যাবে। রুবিন ফারহানার মতো একটা ভোকাল যখন এনসিপিতে যাবে বা মঞ্জুর আলমের মতো মানুষ যখন যাবে বা অনেক বিশিষ্ট মানে ক্লিন ইমেজের ফিনান্সিয়ালি রিচ আর্মি অফিসাররা যখন এনসিপিতে যাবে তখন এর আকার হয়ে যাবে আরো বড়। তখন আপনারা হয়তোবা সামাল দিতে পারবেন না। এদের যদি কোনো আন্দোলন হয় আপনাদের এই সমস্ত বিভিন্ন ক্রিয়াকর্মের এগেইনস্টে সাথে জামাত এবং অন্যান্য দল যারা আছে তারা সবাই যখন রাস্তায় নামবে, কি করে সামলাবেন প্রধানমন্ত্রী? আপনি এখনই আপনার সময় আপনি এগুলোকে নোটিস করেন। আপনি বলছেন বগুড়ায় যে টাকাগুলো বিদেশে পাচার হয়েছে সেগুলো এনে আমি ফ্যামিলি কার্ডের এবং কৃষক কার্ডের জন্য মানুষকে দিয়ে দিব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 17 বছরে টাকা উদ্ধার করতে পারে নাই। যে টাকা আগে আমলে নিয়ে গেছে অন্য যারা কারা নিছে আমি নাম বলতে চাই নাই, পারে নাই। উনি 17 বছরে যেটা পারে নাই আপনিও পারবেন না। যে টাকা বাইরে চলে গেছে আনা সম্ভব না। সুতরাং আপনাকে বিনীত অনুরোধ, আপনি বরঞ্চ সেই পথে হাঁটেন যে পথ বাংলাদেশের মানুষ আপনাকে দেখিয়েছে, যে পথে যাবার জন্য আপনাকে নির্বাচিত করেছে, আপনার দিকে তাকিয়ে আছে। সেই পথটি হলো জুলাই সনদ মেনে নেওয়া। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। শোনার পরে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করবেন। হ্যাঁ, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন আপনারা সকলে জানেন যে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। তাই বাংলাদেশের সকল প্রকার রাজনৈতিক প্রেক্ষাপট জানতে, প্রতিনিয়ত গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। ভালো থাকবেন। পরবর্তী নিউজ নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।